নমস্কার। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তামিলনাড়ুর মে 2026-এর একদম ঐতিহাসিক, বলা যায় একটা যুগান্তকারী নির্বাচনী ফলাফল নিয়ে কথা বলবো। একদম নিরপেক্ষভাবে ভেতরের ডেটা আর ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজিগুলো ভেঙে ভেঙে দেখব আমরা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই এই চমকপ্রদ সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। 59। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই একটা সংখ্যা আসলে 59 বছরের সেই একটানা প্রায় অপ্রতিরোধ্য দ্রাবিড় রাজনৈতিক আধিপত্যকে বোঝায়, যা এইমাত্র আক্ষরিক অর্থে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ভাবা যায়। আজকের এই সম্পূর্ণ টাইমলাইনটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। বিশাল এই রাজনৈতিক পালাবদল, পুরনো দ্রাবিড় আধিপত্য, সিস্টেমের প্রতি মানুষের ক্লান্তি, দারুণ সেই ট্রোজান হর্স কৌশল, ডেটা ও ডেমোগ্রাফিক্স এবং সবশেষে এই নতুন প্রতিশ্রুতিগুলোর আসল বাস্তবতা। একেবারে আজকের এই চমকপ্রদ ফলাফল থেকে শুরু করে এর পেছনের সেই সুদীর্ঘ ডেটা স্ট্র্যাটেজি পর্যন্ত সবটাই আজ আমরা কভার করব। প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, এক বিশাল রাজনৈতিক পালাবদল বা টেকটনিক শিফট। মে মাসের ৪ তারিখ ২০২৬-এ ঠিক কতটা বড় মাপের রদবদল ঘটেছে, চলুন সেটাই আগে দেখা যাক। ফলাফলটা কিন্তু আক্ষরিক অর্থেই রীতিমতো অভাবনীয়। থালাপতি বিজয়ের একেবারে নতুন একটা দল ১৫১টিরও বেশি আসন জিতেছে। শুধু কি তাই, বাঘা বাঘা প্রতিষ্ঠিত মন্ত্রীদের হারিয়ে গত ৩০ বছর ধরে তৃতীয় কোনো দলের ধরাছোঁয়ার বাইরে থাকা স্ট্রং হোল্ডগুলো তারা দখল করে নিয়েছে। চেন্নাই, কোয়েম্বাটোর আর মাদুরাইয়ের মতো বড় বড় শহরগুলোতে ৭০% বেশি লিড নিয়ে একেবারে সুইপ করে যাওয়া, সত্যি এটা একটা পলিটিক্যাল মাস্টারস্ট্রোক। এই পুরো ব্যাপারটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এই বিজয়টাকে কিন্তু নেহাত একটা সাধারণ রাজনৈতিক লড়াই হিসেবে দেখা হচ্ছে না। বলা হচ্ছে এই নির্বাচন কোনো নেতাদের মধ্যে ছিল না, এটা আসলে ছিল সাধারণ মানুষ আর পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা লড়াই। মানে বুঝতে পারছেন তো, এটা আসলে একটা কাঠামোগত বিদ্রোহ। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, দ্রাবিড় আধিপত্য। সদ্য শেষ হওয়া এই বিশাল সিস্টেমের লিগেসি বা ব্যাকগ্রাউন্ডটা না জানলে ঠিক কিসের অবসান ঘটল সেটা পুরোপুরি বোঝা কিন্তু অসম্ভব। আসল ব্যাপারটা হলো, এই আন্দোলন কিন্তু একদিনে তৈরি হয়নি। কয়েক দশক ধরে তারা তামিলনাড়ুকে একটু একটু করে তুলেছে। সেই ১৯২০ দশকে জাস্টিস পার্টির হাত ধরে পিছিয়ে পড়া মানুষদের জন্য আওয়াজ তোলা, তারপর ১৯৪০-এর দশকে পেরিয়ারের আত্মসম্মান আন্দোলনের মাধ্যমে একটা মজবুত সামাজিক ভিত্তি তৈরি করা। এরপর ১৯৬৭-তে আন্নাদুরাইয়ের হিন্দিবিরোধী অবস্থান, আর পরে করুণানিধি ও জয়ললিতার মতো নেতাদের হাত ধরে বিশাল এক ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। সত্যি যাত্রাটা ছিল দেখার মতো। আর এই দুর্দান্ত মডেলটাই তামিলনাড়ুকে এক বিশাল ম্যানুফ্যাকচারিং আর ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করেছিল, যে কারণে তারা ডেট্রয়েট অফ এশিয়া খেতাবটাও পেয়ে যায়। এটা নিঃসন্দেহে রাজ্যের দারুণ প্রবৃদ্ধি আর কল্যাণ এনেছিল ঠিকই, কিন্তু কথায় আছে না, অতিরিক্ত সাফল্য মাঝে মাঝে স্থবিরতা ডেকে আনে, ঠিক সেটাই হয়েছিল এখানে। আর এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় পয়েন্টে, স্থবিরতা এবং ভোটারদের ক্লান্তি। সময়কালটার দিকে একটু ফিরে তাকাই আর দেখি ঠিক কীভাবেই এত বছরের মজবুত সিস্টেমটাতে ফাটল ধরতে শুরু করেছিল। পরিস্থিতিটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। অর্থনীতিতে কয়েকটি পরিবারের একচেটিয়া ব্যবসা, বালি মাফিয়াদের দাপট আর রাষ্ট্রনিয়ন্ত্রিত মদের রমরমা কারবার, সাথে অতিরিক্ত মাত্রায় হিন্দি বিরোধী আর হিন্দু বিরোধী রাজনৈতিক কথাবার্তা। এই কাঠামোগত সমস্যাগুলো সাধারণ মানুষের মনে একটা অদ্ভুত নীরব ক্ষোভের জন্ম দিচ্ছিল। আর আশ্চর্যের ব্যাপার হল, তাবর তাবর রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই সাইলেন্ট অ্যাঙ্গারটা টেরেই পাননি। আর ঠিক এখানেই তৈরি হয় বিশাল একটা ডেমোগ্রাফিক ডিসকানেক্ট বা প্রজন্মের ব্যবধান। একটু ভেবে দেখুন, ২০২৬ সালের এই তরুণ প্রজন্ম যখন গ্লোবাল এআই আর সাপ্লাই চেনের মতো আধুনিক সেক্টরে চাকরি খুঁজছে, তখন পুরনো মডেলটা তাদের কেবলই একটা ঐতিহাসিক পরিচয় দিচ্ছিল, কোনো ফিউচার বা ভবিষ্যৎ নয়। স্বাভাবিকভাবেই এই নতুন উচ্চাকাঙ্ক্ষী প্রজন্ম ওই ইমোশনাল পলিটিক্স আর বংশানুক্রমিক নেতাদের দেখতে দেখতে চরম ক্লান্ত হয়ে পড়েছিল। তো এই যে মানুষের মনে এত ক্ষোভ আর ক্লান্তি, এটাকে কাজে লাগানোর জন্য চ্যালেঞ্জার ঠিক কী স্ট্র্যাটেজি নিলেন, সেটাই আমাদের ৪ নম্বর পয়েন্ট। দারুণ ইন্টারেস্টিং, দ্য ট্রোজান হর্স স্ট্র্যাটেজি বা ছদ্মবেশী কৌশল। এটা কিন্তু কোনো সাধারণ ছক ছিল না, একেবারে দীর্ঘ ১৫ বছরের একটা সুপরিকল্পিত মাস্টার ক্লাস। অতীতের অন্যান্য সুপারস্টারদের মতো হুট করে রাতারাতি রাজনীতিতে নেমে পড়া নয়, ধাপে ধাপে কাজ হয়েছে এখানে। প্রথমে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে বিশাল ফ্যানবেস তৈরি করা, তারপর সচেতনভাবে সিনেমার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো তুলে ধরা, এরপর সেই ফ্যানক্লাবগুলোকেই একেবারে তৃণমূল স্তরের সমাজসেবী বাহিনীতে পাল্টে ফেলা,
আর ফাইনালি সিস্টেমের আসল ত্রুটিগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে একজন রাজনৈতিক প্রার্থী হয়ে সামনে আসা। জাস্ট ব্রিলিয়ান্ট। সিনেমার লিস্টগুলোর দিকে একটু তাকালেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবলে অবাক লাগে, দর্শকরা আক্ষরিক অর্থে বড় পর্দায় তাদের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীকে দেখছিলেন। কাটটি ছবিতে কৃষকদের অধিকার, মেরসালের স্বাস্থ্যসেবা ও জিএসটি, আর সরকার ছবিতে নির্বাচনী জালিয়াতি। মানে কোনো রাজনৈতিক সমাবেশে না গিয়েই মানুষ তার পলিটিক্যাল ম্যানিফেস্টো বা ইশতেহার সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছিলেন। এরপর তার প্রথম রাজনৈতিক সমাবেশের ওই বিখ্যাত কথাটা, যা পুরো গেমটাই বদলে দেয়। আমি আদর্শের বিরোধী নই, আমি ব্যর্থতার বিরোধী। জাস্ট ভাবুন কথাটা, এই একটা লাইনই তাকে কোনো আতেল বা বুদ্ধিজীবী নেতার বদলে একজন সাধারণ মানুষের একজন প্র্যাকটিক্যাল সেবক হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিল। এবার আসি আমাদের 5 নম্বর পয়েন্টে, ডেটা এবং ডেমোগ্রাফিক্স। কারণ দেখুন, শুধু ক্যারিজমা বা স্টারডম দিয়ে তো আর 151টা আসন জেতা যায় না, তাই না? এর পেছনে নিখাদ ডেটা আর কঠিন হিসাব নিকাশগুলো ঠিক কীরকম ছিল, চলুন সেটা একটু ব্রেকডাউন করে দেখি। এখানে বিদায়ী প্রশাসনের সাথে নতুন দলের স্ট্র্যাটেজি তফাৎটা একেবারে আকাশ-পাতাল। পুরনো প্রশাসন যেখানে টুইটারে বসে সেন্ট্রালাইজড আইটি সেল আর পুরনো আবেগের উপর ভরসা করছিল, নতুন দল তখন একেবারে ডিসেন্ট্রালাইজড ওয়েতে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম নেটওয়ার্ক দিয়ে প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে গেছে। টার্গেট কারা? সোজা সেই 90 লক্ষ নতুন ইয়াং ভোটার। আর এই পুরো অঙ্কে 11 সংখ্যাটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। কেন জানেন? কারণ নির্বাচনের আগেই ইলেকশন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে ভোটার তালিকা থেকে পুরো 11% ভুয়া বা জাল ভোট বাদ পড়ে যায়। বলা যায় এটা পুরো ফলাফলেই একটা বিশাল বড়সড় গেম চেঞ্জার ছিল। একদিকে এই ফ্রেশ ভোটার তালিকা আর অন্যদিকে একেবারে নিখুঁত ডেটা অ্যানালিটিক্স, যেখানে মাত্র 5,000 ভোটের মার্জিন রয়েছে, সেই দুর্বল আসনগুলোকে একদম মাইক্রো টার্গেট করা হয়েছিল। এর রেজাল্ট কি হলো? বিরোধীদের পুরো ভোট ব্যাংকটাই একেবারে এই নতুন স্ট্রং নেতার দিকে শিফট করে গেল। প্রচার অভিযানটা যেন একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের মতো কাজ করেছিল। আর এভাবেই আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে, 6 নম্বর পয়েন্টে, প্রতিশ্রুতির বাস্তবতা। এতক্ষণ তো আমরা জয়ের গল্প শুনলাম, কিন্তু এবার আসল রিয়েলিটি চেক। এই নতুন সরকারকে বাস্তবে ঠিক কি ডেলিভার করতে হবে আর তার জন্য কত বড় মূল্য চোকাতে হবে। সরাসরি অ্যাকাউন্টে 1000 টাকা অনুদান, 8 গ্রাম করে সোনা বরাদ্দ, সাথে একদম ফ্রি গ্যাস সিলিন্ডার। আর হ্যাঁ, কাবেরী ডেল্টা অঞ্চলের জন্য কৃষিনীতি 2.0। শ্রমজীবী আর কৃষকদের টার্গেট করে দেওয়া এই বিশাল ওয়েলফেয়ার স্কিমগুলো শুনতেই তো বেশ লাগছে, কিন্তু এর সাথে যে বিশাল খরচের বোঝা জড়িয়ে আছে, সেটা কিন্তু রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো। 8 লক্ষ কোটি, হ্যাঁ ঠিকই শুনেছেন, একেবারে 8 লক্ষ কোটি টাকা। এই স্কিমগুলো বাস্তবে রূপ দিতে ঠিক এই পরিমাণ অর্থের প্রয়োজন। বুঝতেই পারছেন, ক্ষমতায় এসেই এই নতুন সরকারের ইকোনমিক ভিশনের ওপর এটা কত বড় একটা অ্যাসেট টেস্ট হতে চলেছে। তো এই বিশাল ফান্ড আসবে কোথা থেকে? এই ইকোনমিক প্ল্যানটা মূলত দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে। এক, বর্তমান দুর্নীতির যে লিকেজ রয়েছে সেটা অন্তত 20% কমিয়ে ফেলা। আর 2, পুরনো সেই কট্টর হিন্দি বিরোধী অবস্থান থেকে সরে এসে সেন্ট্রাল ফান্ডের জন্য দিল্লির সাথে একটা কোঅপারেটিভ ফেডারালিজম বা সমবায় যুক্তরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলা। এই কৌশলটা কিন্তু সত্যিই রাজ্যের ফান্ডিংয়ের পুরো চেহারাটাই বদলে দিতে পারে। পুরো ব্যাপারটা অ্যানালাইজ করার পর এখন একটা বিরাট প্রশ্নই সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব চালিত রাজনীতি, এটাই কি তবে ভারতের চূড়ান্ত ভবিষ্যৎ? সিনেমার এই পপুলারিটি আর একেবারে নিখুঁত ডেটা অ্যানালিটিক্সের এই ডেডলি কম্বিনেশনটা কি ইউপি, বিহার বা বাংলার মতো রাজ্যগুলোতেও কপি করা সম্ভব? এই মডেলটাই কি তবে গোটা দেশের রাজনীতির নিয়মকানুন একেবারে নতুন করে লিখে ফেলবে? প্রশ্নগুলো সত্যি ভাবার মতো, তাই না? এই ভাবনাটা নিয়ে আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর চারপাশের ঘটনাগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন।